একটি আভিজাত রেস্টুরেন্টে মিলা এবং আয়েশা দুপুরের খাবার খেতে এসেছে। অন্যদিকে আদ্র তার অ্যাসিস্ট্যান্ট ফাহিমকে নিয়ে সেখানে আসে জরুরি মিটিংয়ে। এই আয়েশা, এইবার কিন্তু ডেজার্ট আমারটা আমি একা খাবো, তোকে ভাগ দিব না। তুই তো আজ তো একটা গোলুমোলু হয়ে যাচ্ছিস। আজকাল যা খাচ্ছিস তুই নিজেই একটা ডেজার্ট হয়ে যাবি। এভাবে বলিস না রে, শেষে আমাকেই কেউ ডেজার্ট ভেবে খেয়ে ফেলবে। আদ্র এতক্ষণ তাদের কথা শুনছিল আর এক নাগাড়ে মিলাকে দেখে যাচ্ছিল। তার পাশেই ফাহিম খাবার অর্ডার করতে করতে আদ্রকে জিজ্ঞেস করল, স্যার ডেজার্টে কি খাবেন? পাশের টেবিলে যে আছে। ফাহিম আদ্রর কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। সে বোকার মতো আদ্রর দিকে তাকিয়ে বলল, মানে? পাশের টেবিলের মেয়েটির ব্যাপারে সব ইনফরমেশন জোগাড় করো। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় মিলা হঠাৎ আদ্রর পায়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ইস, আপনার জন্যে আমি পড়ে গেলাম। এই প্রথম কেউ আমাকে দোষ দিল। আপনি কোন দেশের রাজা বাদশাহ যে আপনাকে দোষ দেওয়া যাবে না? তবে মাফ করেন, আমি ব্যস্ত। আদ্র মিলার দিকে অবাক হয়ে তাকিয়ে মনে মনে বলে, কে এই মেয়ে? পরের দিন আদ্রর অফিসে ফাহিম মিলার সব ইনফরমেশন নিয়ে হাজির হয়। স্যার মেয়েটার নাম মিলা, বয়স 21, আর 10টা সাধারণ মেয়ের মতোই। তবে কি? ও একটু বেশি কথা বলে, দেখলেন না কালকে আপনাকে কিভাবে বলল? সে তো কাল দেখলাম, কিন্তু এই টাইপের মেয়ে আমার পছন্দ। আয়েশা মিলার সাথে তার বাসায় বসে কথা বলছে। এই মিলা, তুই জানিস কাল ওই লোকটা মাফিয়া ছিল। আরে তাই নাকি? উফ আয়েশা, তবে উনি দেখতে খুব কিউট ছিল। কিউট? তুই পাগল না কি? আরে আয়েশা, মাফিয়া হলে কি হয়েছে, মানুষ তো, তাই না? তুই পুরো পাগল হয়ে গিয়েছিস। তুমি আমায় ছাড়া বাঁচতে পারবে না আদ্র। ঈশা, তুমি আমার অতীত, আর আমি এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। ভবিষ্যৎ মানে কি? কে? একটা পিচ্চি। আদ্রর অফিসে ফাহিম কিছু কাগজপত্র নিয়ে এসেছে। আদ্র মনে মনে কিছু একটা পরিকল্পনা করছে। স্যার আপনার ইশারা পেলেই মিস মিলাকে এখানে আনার ব্যবস্থা করে ফেলবো। ফাহিম মেয়েটা অসাধারণ, তবে অনেক সাহসী। ওকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। আমি ওকে বসে আনতে চাই না। আমি চাই ও নিজে থেকে আমার কাছে আসুক। আপনি এটা সিরিয়াসলি বলছেন স্যার? একদম, তবে কাজ করতে হবে একটু বুদ্ধি করে। মিলা এবং আয়েশা রাস্তায় হাঁটছে। হঠাৎ আদ্র তার গাড়ি নিয়ে তাদের সামনে থামে। মিলা, তোর সেই কিউট মাফিয়া মনে হয় তোর পিছে এসেছে। দেখ কি যে বলিস না। এইবার ধাক্কা না খেয়ে একটু দাঁড়াও, কথা আছে। কি ব্যাপার, কালকের ঘটনার জন্য প্রতিশোধ নিতে এসেছেন? না, তবে তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। আমাকে বিয়ে করবে? আদ্রর প্রস্তাব শুনে মিলা কিছু বলার আগেই আয়েশা চিৎকার করে বলে ওঠে, বিয়ে? এই, আপনি কি পাগল হয়ে গেছেন? কিন্তু আমাকে আগে ডেটে নিতে হবে, বিয়ের আগে একটু জানাশোনা দরকার না? ডেট ঠিক আছে, কাল সন্ধ্যায় রেডি থেকো, আমি তোমাকে নিতে আসব। ফাহিম, তোমার স্যার আজকাল আবার কোন মেয়ের পাল্লায় পড়েছে? আদ্র কি তাকে নিয়ে সিরিয়াস? মিস ঈশা, স্যার যা বলে আমরা তাই করি। আপনি স্যারের অতীত ছিলেন, তাই ওনাকে নিয়ে এখন চিন্তা বাদ দিন। ফাহিম কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। ঈশা চোখ শুরু করে বলে, আদ্রকে আমার থেকে কেড়ে নেওয়া এত সহজ নয়। আমি তার জীবন থেকে ওই মেয়েকে মুছে ফেলবো। আদ্র এবং মিলা প্রথম ডেটে এক বিলাসবহুল রেস্টুরেন্টে এসেছে। এই রেস্টুরেন্টে ডেটে আসার আগে আর একবার ভাবা উচিত ছিল আমার। এত বড় রাজকীয় জায়গায় আমাকে মানায় না। তুমি আমার রানী, আর রানী তো এমন ট্রিটমেন্টই ডিজার্ভ করে। আপনি কি সব মেয়েকেই এইভাবে ডেটে আনেন না? তোমার আগে শুধু একজনকে এনেছিলাম, কিন্তু সে আমার জীবন থেকে চলে গেছে। মিলা তার কথা শুনে থমকে বলে, ও দুঃখিত। দুঃখিত হওয়ার কিছু নেই, বরং এখন মনে হচ্ছে চলে গিয়েই ভালো হয়েছে, নইলে তোমাকে কিভাবে পেতাম। ডেট শেষে আদ্র মিলাকে তার বাসায় পৌঁছে দিতে যায়। হঠাৎ রাস্তায় ঈশা তাদের পথ আটকে দাঁড়ায়।
আদ্র, তুমি এই মেয়েটার জন্য আমাকে ছেড়ে দিলে? এই কে, কি হচ্ছে? ঈশা, চলে যাও। এত সহজ হবে না আদ্র। তুমি আমাকে ভুলে যাবে আর আমি সেটা মেনে নেব? এই আপা, আপনার যা সমস্যা সেটা পরে মিটিয়ে নিয়েন, এখন আমাদের গাড়ি ছাড়ুন। চুপ করো। আপনি জানেন না আমার মাথা একবার গরম হলে আমি কি করতে পারি? ঈশা, শুনলে তো? ওকে তুমি যতটা নিরীহ ভাবছ ততটাও নিরীহ নয়। আদ্র, আমি তোমাকে ছাড়বো না। ওকে থামাবেন নাকি আমি থামাবো? তুমি চুপ করে বসো, আমি দেখছি। আদ্র জীবনে সেই মেয়েটা এসে আমার জায়গা নেবে, এটা হতে দেব না। আজ রাতেই তার জীবনে একটা ঝড় তুলব, তাকে অপহরণ করব। আদ্র যখন তাকে বাঁচাতে আসবে তখন আমি দেখব আদ্র কাকে বেছে নেয়, নিজের ভালোবাসা নাকি নিজের শক্তি। এই কথাগুলো বলে ঈশা ফোন কেটে দেয়। ঈশার কথা শুনেই বোঝা যাচ্ছে যে সে ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করছে। মিলা এবং আয়েশা বাসায় আড্ডা দিচ্ছে। মিলার ফোনে হঠাৎ আদ্রর কল আসে। হ্যালো, কেমন আছেন মাফিয়া সাহেব? ভালো, তবে মনে হচ্ছে তুমি একটু বেশি হাসি খুশি। কারণ আমি এখন আয়েশার সঙ্গে আছি। আরে আমাকে তুই ভুলে ওর সাথে কথা বললি কেন? আচ্ছা, তুমি ওর সাথে কথা বলে এখন, আমি পরে কল দেব। রাতে মিলা তার বাসায় একা। আয়েশা তার বাসায় চলে গেছে। হঠাৎ ঈশা আর তার লোকজন এসে মিলাকে তুলে নিয়ে যায়। এই কে, কে তোমরা? আহ বেবি, এত চিৎকার করছো কেন? তোমার জন্য একটা চমক আছে। আদ্র অফিসে বসে আছে। ফাহিম দৌড়ে তাকে এসে খবর দেয়। স্যার, মিলাকে অপহরণ করা হয়েছে। কে? ঈশা। গাড়ি রেডি করো। ওর এত বড় সাহস যে ও আমার হৃদয়ে হাত দিয়েছে। ঈশার গোপন আস্তানায় মিলা বসে আছে একটি চেয়ারে, তার হাত বাঁধা। ঈশার সামনে দাঁড়িয়ে আছে। সে বিদ্রূপ করে মিলাকে বলল, এখন বুঝলে মিলা, তুমি আদ্রের জন্য যোগ্য নও। আর আপনি কি যোগ্য? লোক দিয়ে অপহরণ করাচ্ছেন, আপনি তো আমার থেকেও অযোগ্য। তুমি জানো আমি আদ্রকে কতটা ভালোবাসি। ভালোবাসলে তার জীবন থেকে চলে যেতে চাইতেন, কিন্তু আপনি তো তার জীবনে ঝামেলা সৃষ্টি করেছেন। তোমার এত সাহস, দেখি আদ্র তোমার জন্য কি করতে পারে। আদ্র ঈশার আস্তানায় প্রবেশ করে তার পুরো গ্যাংকে নিয়ে। সে ঈশার সামনে দাঁড়ায়। ঈশা, তুমি জানো আমি তোমার জন্য কি করতে পারি? আদ্র, তুমি আমার জন্য এসেছো? আমি জানতাম। ভুল, আমি এখানে আমার বউকে নিতে এসেছি। বউ? হ্যাঁ, সেই আমার বউ হবে। আর তুমি আমার জীবনের দুঃস্বপ্ন। এই যে মাফিয়া সাহেব, বিয়ে তো করব, কিন্তু আগে আমাকে ছাড়ান। ফাহিম, ওকে ছাড়াও। আদ্র, আমি তোমাকে কখনো ছাড়বো না। তোমার সুযোগ শেষ, চলে যাও আমার জীবন থেকে। তুমি আর আমার সামনে না আসলে তোমার জন্য ভালো হবে। বেশ নাটকীয় হলো ব্যাপারটা, তাই না? খুব ভয়ে ছিলাম। তুমি সত্যি আমাকে বিয়ে করবে? তুমি কি রাজি? তবে শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি কিন্তু কোনো যৌতুক দিতে পারবো না, কারণ আমার বাবা মা নেই। আমার কিছু লাগবে না, আমার শুধু তোমাকেই লাগবে। মিলা প্রথমবারের মতো আদ্রর রাজ্যে এসেছে। মিলা হা করে আদ্রর বাড়ি দেখছে। এই বাড়ি? এটা বাড়ি না, পুরো রাজপ্রাসাদ। আর তুমি এই রাজপ্রাসাদের রানী। ও তাই নাকি? হ্যাঁ। তুমি কি সিরিয়াসলি বলছো? হ্যাঁ। তাদের কথার মাঝেই ফাহিম বাড়িতে প্রবেশ করে। সে চিন্তিত কণ্ঠে আদ্রকে বলে, স্যার, কিছু লোক আপনার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। মনে হয় নতুন কোনো ঝামেলা। কে? ঠিক নিশ্চিত নই, তবে ঈশার দলের কেউ নয়। নতুন শত্রু? তোমার তো বেশ জনপ্রিয়তা। আর শত্রুদের কাছে সবচেয়ে মূল্যবান তুমি। আমি তো শুধু চকলেট খাই আর আড্ডা দিই, আমি কারো কি ক্ষতি করলাম? তোমার হাসি আমার সবচেয়ে বড় শক্তি, সেটা কেড়ে নিতে চায় তারা। মিলা এবং আদ্র বাগানে হাঁটছে। আদ্র, তুমি এত গম্ভীর কেন? কারণ আমার জীবন এত সহজ না। তাহলে আমাকে বেছে নিলে কেন? আমি তো তোমার জীবনে আরো ঝামেলা আনবো। তুমি ঝামেলা নও, তুমি শান্তি।
আচ্ছা ঠিক আছে, তবে শান্তি চাইলে আমাকে একটা কথা মানতে হবে। কি কথা? আমি যা বলবো সেটাই করবে। তোমার কোনো কথা না মানার সাহস আমার নেই। আদ্র বা ফাহিম কেউই জানে না যে এবারের শত্রুও ঈশা। আদ্রর পুরনো কিছু শত্রুর সাথে ঈশা হাত মিলিয়েছে। ঈশা আর শত্রু দল আদ্রর বাড়ির কাছে ছদ্মবেশে এসে হাজির। তাদের উদ্দেশ্য মিলাকে সরিয়ে ফেলা। মেয়েটি ঘরে একা আছে, এখনই সুযোগ, কোনো দয়া দেখিও না, কাজ সেরে ফেলো। কিন্তু এদিকে ফাহিম আর আদ্র সিসি ক্যামেরায় তাদের দেখে অ্যালার্ট হয়ে গিয়েছে। স্যার তারা ঢুকে পড়েছে। একজনও বের হতে পারবে না। মিলার ঘরে ঈশার দল ঢুকে যায়। মিলা আতঙ্কিত হলেও দ্রুত বুদ্ধি করে চিৎকার করে বলে, কে তোমরা? কি চাও? তোমাকে চুপ করাতে। সত্যি? আমাকে চুপ করানো এত সহজ হবে না। চুপ? এই যে আমি অলরেডি সিকিউরিটি অ্যালার্ম বাজিয়েছি, 2 মিনিটের মধ্যে গার্ড এখানে এসে হাজির হবে। ঠিক তখনই আদ্র এবং তার দল ঘরে ঢুকে যায়। কে আমার বউকে স্পর্শ করার সাহস দেখালো? ওরে বাবা, একবারেই বউ? তুমি আমার বউ, আর এই ঈশা তোমার দিকে হাত বাড়িয়েছে। ঈশাকে আদ্রর গোপন টর্চার সেলে বেঁধে রাখা হয়েছে। ঈশা, তুমি কি বুঝতে পারলে না আমি যে মানুষটাকে ভালোবাসি তাকে আমি নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করব? তারপরও তুমি এই বোকামিটা করলে। আমি হেরে যাব না আদ্র। তুমি হেরেছ ঈশা। এখন চিরদিনের জন্য এই পৃথিবী থেকে তোমার বিদায় নিতে হবে। না, ওকে কিছু করবেন না, ওকে পুলিশের কাছে দিয়ে দিন। যদিও আমি কখনো আমার নিয়ম ভাঙ্গি না, কিন্তু আমার সুইট হার্ট বলেছে তাই তোমার জান নিলাম না। তবে বাকি জীবনটা তোমাকে যেন 14 শিকের পেছনে কাটাতে হয় সেই ব্যবস্থাই করব। মিলা আয়নার সামনে বসে চুল বাঁধছে। আদ্র এসে দরজায় নক করে। তোমার দরজায় নক করার অভ্যেস হলো কবে? তোমার অনুমতি ছাড়া এখন আর ঢুকি না। বাহ, বেশ ভদ্র হয়ে গেছো, কিন্তু কেন? কারণ তুমি শুধু আমার বউ নও, আমার সম্মানও। ও তাই নাকি? বেশ, তাহলে চকলেট এনে দাও। আবার চকলেট? কিছু হলেই শুধু চকলেট? হ্যাঁ, নইলে তোমার বউ রাগ করবে। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে এনে হাজির করছি। ফাহিম এবং আদ্র অফিসে বসে আছে। আদ্র ফাহিমকে মিলার জন্য চকলেট আনতে নির্দেশ দিচ্ছে। স্যার চকলেট আনার জন্য আমাকেও ব্যবহার করছেন? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন। ঠিক আছে ঠিক আছে, কিন্তু স্যার একটা কথা। বলো। ঈশা তো বিদায় নিয়েছে, কিন্তু এই শান্তিটা কেমন অদ্ভুত লাগছে। সবসময় এত ঝামেলায় আমরা থাকি যে একটু শান্তিতে থাকলেও আবার মনে হয় বড় কোনো বিপদ আসবে। আশা করি এবার সবকিছু ভালো হবে। আদ্র এবং মিলা একসঙ্গে খাবার টেবিলে বসে সকালে নাস্তা করছে। শোনো, তোমার অ্যাসিস্ট্যান্টকে দেখলাম একটা মেয়ের সঙ্গে ফ্ল্যাট করছে। ফাহিম, ও তো মেয়ে দেখলেই গলে যায়। আচ্ছা, তুমিও কি মেয়েদের সাথে ওর মতো ফ্ল্যাট করো? কি যে বলো না, দেখেছো কখনো? আমার জীবনে এখন শুধু তুমি আছো, আর ভবিষ্যতেও তুমিই থাকবে। হ্যাঁ অবশ্যই, তুমি সারা জীবন এমন থাকলেই আমি খুশি। সারা জীবন এমনই থাকবো। উল্টো দিন যত যাবে ভালোবাসা আরও বাড়বে, আর তোমার খুশি আমার সব। ফাহিম হঠাৎ অফিসে দৌড়ে আসে। তার মুখ চিন্তায় ভরা। স্যার আমরা বড় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি। কি হয়েছে? আমাদের একটা বড় ডিল বাতিল হয়ে গেছে। কেউ আমাদের ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের ভয় দেখিয়েছে। কেউ ভিতরে থেকে আমাদের ওপর আঘাত করার চেষ্টা করছে। আবার ঝামেলা? ঝামেলা আসবে, কিন্তু তুমি চিন্তা করো না, সব কিছু সামলে নিব আমি। চিন্তা করব না মানে? তুমি তো আমার মাফিয়া, তুমি বিপদে পড়লে আমাকেও পড়তে হবে। তাই এখন থেকে আমার কিছু শর্ত তোমাকে মানতে হবে। আবার শর্ত? হ্যাঁ, দ্বিতীয়ত আমাকে সব বলবে। ঠিক আছে, তবে তুমি নিজেকে সাবধানে রাখবে। কিছু পুরনো শত্রু সম্পর্কে তথ্য সংগ্রহ করতে আদ্র ফাহিমকে বিদেশে পাঠিয়েছিল। স্যার আমি তাদের পরিকল্পনা জানতে পেরেছি। তারা আগামীকাল আপনার এক বড় চালান আটকে দেবে। তাই
তাহলে এবার আমার পালা। সাপের লেজে পা দেওয়া কতটা বিপজ্জনক হতে পারে এবার ওদের তা দেখতে হবে। পরের দিন আদ্র এবং তার দল অপারেশনে। মিলা দূর থেকে ফোনে খবর নিচ্ছে। তোমরা কি করছো? আদ্র ঠিক আছে তো? ভাবি, স্যার একাই পুরো গ্যাংকে সামলে নিচ্ছেন, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, তাকে বলো আমি তার জন্য অপেক্ষা করছি, সে যেন সাবধানে থাকে। অভিযান শেষে আদ্র বাড়ি ফেরে। মিলা তার জন্য বাড়ির দরজায় অপেক্ষা করছে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আর তোমার চকলেটও এনেছি। জানতাম আমার মাফিয়া কখনো হারতে পারে না। হ্যাঁ, কারণ আমি হারলে আমার পিচ্চি বউয়ের কী হবে? আদ্রর বিশাল বাড়ি আজ ঝলমলে আলো আর ফুলে সজ্জিত। আদ্র এবং মিলার বিয়ের আয়োজন চলছে। মিলা নিজের রুমে আয়নার সামনে বসে, আয়শা তাকে সাজিয়ে দিচ্ছে। তুই তো আজ পুরো রানী হয়ে গেছিস। আদ্র সাহেবের তো তোকে দেখে দম আটকে ফেলবে। আর বলিস না, ওর গম্ভীর মুখটা কিভাবে সামলাবো বুঝতে পারছি না। তোকে দেখে ওর গম্ভীর ভাব গায়েব হয়ে যাবে। আদ্র একদম রাজপুত্রের মতো সাদা শেরওয়ানি পরে বসে আছে। চারপাশে অতিথিরা উচ্ছ্বাসিত। মিলা লাল শাড়িতে ধীর পায়ে মঞ্চে উঠে আসে। তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। আর তোমাকেও অসম্ভব হ্যান্ডসাম লাগছে। আরেকবার বলো, কি লাগছে? আর বলবো না। কাজী সাহেব বিয়ের কাজ সম্পন্ন করেন। মিলা এবং আদ্র একে অপরের দিকে তাকিয়ে হাসে। সবাই তুমুল করতালি দেয়। ফাহিম পেছন থেকে চিৎকার করে ওঠে, ভাই, ভাবিকে আমাদের সাথেও পরিচয় করিয়ে দিন। মিলা শুধু আমার। আর আমি কারো হতে চাইও না। আদ্রর ঘর ভরে আছে লাল গোলাপ আর সুগন্ধি মোমবাতির আলোতে। মিলা বিছানার পাশে বসে আছে। দরজায় ধীরে ধীরে শব্দ হয়। আদ্র ঘরে ঢুকে আসে। তুমি এতক্ষণ বাইরে কি করছিলে? তোমার সঙ্গে একা সময় কাটানোর জন্য অপেক্ষা করছিলাম। তাহলে এখন কি করবে? যা করার সেটাই করব। আরে আমি এমন কথা বলিনি। তুমি এমন রেগে গেলে দেখতে আরো সুন্দর লাগে। আমি কি সবসময় রাগী? না, কিন্তু আমি তোমার সব রূপ ভালোবাসি। আদ্র ধীরে ধীরে মিলার কাছে এসে বসে। জানো, আমার জীবনে অনেক ঝড় এসেছে, কিন্তু তুমি সেই ঝড়ের মধ্যে এক টুকরো শান্তি। আর তুমি তুমি তো আমার জীবনের সবচেয়ে বড় সাহস। সাহস তো আমার ছিল, কিন্তু তুমি আমার জীবনে এলে, সেই সাহসকে নতুন মানে দিলে। আমি তো শুধু তোমার সঙ্গে থাকতে চেয়েছি। আর আমি শুধু তোমার জন্য বাঁচতে চাই। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। ঘরের আলো, সুগন্ধি আর তাদের ভালোবাসা পুরো পরিবেশকে রোমান্টিক করে তোলে। আদ্র মৃদু স্বরে বলে, আজ থেকে তুমি শুধু আমার। আর তুমি শুধু আমার। তাই আজ থেকে আমাদের জীবনে কোনো ঝড় নয়, শুধু ভালোবাসা। নীলার মাথায় আদ্র একটি মৃদু চুম্বন করে। তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করে। তাদের প্রেম, বন্ধন আর আস্থা সব ঝড় পার করে এক অনন্য সম্পর্কের গল্প তৈরি করে তারা। 2 বছর পর আদ্র অফিস থেকে বাড়ি ফিরে আসে। মিলা বসার ঘরে চুপচাপ বসে আছে। তার মুখে একটা লাজুক হাসি। আদ্র মিলাকে দেখে। কি ব্যাপার, আজ এত শান্ত কেন? কিছু না। তুমি যে চুপ থাকলে এর মানে বড় কিছু ঘটেছে। বলো তো কি হয়েছে? তুমি বাবা হতে চলেছো। কি, সত্যি? হ্যাঁ। এটা তো সবচেয়ে বড় খবর। তুমি এতক্ষণ লুকিয়ে রাখলে কেন? তোমার রিয়াকশন দেখতে চাইছিলাম। তুমি জানো তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবার আমাদের জীবনে আরও এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।